মনের জানালা। গতকাল ইস্টবেঙ্গল আর্কাটাকের ম্যাচ চলছে। ম্যাচের তখন 90 মিনিট সময়। ইস্টবেঙ্গল কোচ অস্কার হঠাৎ তুলে নিলেন সৌভিককে এবং রাকিবকে। তার বদলে নামালেন ডেভিডকে আর ক্লেটন সিলভাকে। তার ঠিক কয়েক মিনিট পূর্বেই একটা পেনাল্টি পায় আর্কাটাক, যার থেকে 1-1 হয়ে যায়। তারও কয়েক মিনিট পূর্বে, প্রায় 10 মিনিট পূর্বে, রিচার্ড চেলিসকে তুলে বিষ্ণুকে নামায় অস্কার। তো একটু আলোচনা করব দুজন ব্যক্তির মনের ব্যাপার নিয়ে। এক হচ্ছে অস্কার আর এক হচ্ছে চুঙ্গাকে নিয়ে। কেন আলোচনা করব তার কারণ আমি বিভিন্ন আলোচনা দেখছি, বিভিন্ন মাধ্যমে দেখছি, প্রিন্ট মিডিয়া দেখছি, যেখানে কিন্তু মনের ব্যাপারটা নিয়ে একদমই আলোচনা হচ্ছে না। তো সেই জন্য এই মনটা নিয়ে একটু আলোচনা করব। তাই রিচার্ড চেলিসকে যখন বসায় তখন বোধহয় ম্যাচে 77 মিনিট হয়েছে। তার ঠিক 10 মিনিট পরেই ওই পেনাল্টির ঘটনাটা ঘটে। তো রিচার্ড চেলিসের আক্রমণে একটু সমস্যা হচ্ছিল, কিছু সুযোগ সে হাতছাড়া করে, গোল করার সুযোগ। কিছু ক্ষেত্রে আমরা দেখেছি দিয়ামান্টাকাসকে ঠিকঠাক পাস দিতে গিয়ে একটু সমস্যায় পড়ছিল, একটু বোঝাপড়ার একটু সমস্যা হচ্ছিল। কিন্তু রিচার্ড চেলিস থাকার সময় একটা কাজ হচ্ছিল, যেটা আমার ইউএসএতে থাকা এক পুরনো ইস্টবেঙ্গল সতীর্থ ফ্যান সুন্দরভাবে গতকালই আমার চ্যাট ফোরামে লিখেছিল। রিচার্ড চেলিস আক্রমণে গিয়ে একটু সমস্যার সম্মুখীন হলেও রিচার্ড চেলিস কিন্তু বারবার ডিফেন্সে নেমে ডিফেন্সকে সাহায্য করছিল, এবং তার সাথে সাথে রিচার্ড চেলিস আক্রমণে গিয়ে হয়তো একটু এদিক ওদিক করে ফেলছিল, কিন্তু রিচার্ড চেলিসকে রোখার জন্য আর্কাটাক কিন্তু দুটো প্লেয়ারকে সবসময় বরাদ্দ করে রেখেছিল। যেই মুহূর্তে রিচার্ড চেলিসকে সরিয়ে নিল, তার পরিবর্তে বিষ্ণুকে আনলো, আর্কাটাক কিন্তু মনে বল পেয়ে গেল যে আর তো রিচার্ড চেলিসকে পাহারা দেওয়ার প্রয়োজন নেই, এবং তার সাথে সাথে রিচার্ড চেলিস যে ডিফেন্সকে সাপোর্ট করছিল সেই ব্যাপারটাও নষ্ট হয়ে গেল। এই ব্যাপারটা কিন্তু আপনারা দেখবেন কেউ উল্লেখ করছে না, যে বাঙালি 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 যে প্রাক্তন ফুটবলার যারা প্রত্যেকে কোচ হিসেবে ব্যর্থ, প্রত্যেকে আপনারা যাদেরকে এখন দেখেন, যারা বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন সংবাদ মাধ্যমে সারাক্ষণ ইন্টারভিউ দেয়, তারা প্রত্যেকে কিন্তু কোচ হিসেবে ব্যর্থ। এই মুহূর্তে যারা 80-90 দশকে খেলেছে যেসব বাঙালি ফুটবলার, তারা প্রত্যেকে কিন্তু কোচ হিসেবে ব্যর্থ। সিনিয়র লেভেল বলুন, জুনিয়র লেভেল, যাদেরকে আপনারা দেখছেন এই মুহূর্তে, তার দরুন যেটা হয়, তারা যে বক্তব্যগুলো রাখে বেশিরভাগই ভুলভাল বক্তব্য রাখে, এবং তার সাথে সাথে ইউটিউবার বা এদের কথা বাদই দিলাম, যে যারা সংবাদ মাধ্যমে কাজ করে, এই মুহূর্তে কলকাতার সংবাদ মাধ্যমে স্পোর্টসে যারা কাজ করছে, কারোর প্রতি আমার কোনো বিশ্বাস নেই বা আস্থা নেই, তাদের জ্ঞানের প্রতি কোনো আস্থা নেই বা সম্মান নেই। এরা হয়তো আগেকার দিনে কিছু আগে জন্মালে হয়তো সরকারি লোয়ার ডিভিশন ক্লার্কেরও চাকরি পেত না, এদের যা মেধা। সেই জন্য এদের কথাবার্তাগুলো সেই ধরনের। এরা হঠাৎ করে এখন রিচার্ড চেলিসের পেছনে লেগেছে। কিন্তু ঘটনা হলো, যেখানে ভুলটা হয়ে গেল অস্কার, এই ভুলটা করলো অস্কার। এবং সবচেয়ে বড় ভুল হলো, আপনারা যদি দেখেন এই মুহূর্তে পৃথিবীতে বা আইএসএলও যদি দেখেন, ইনজুরি টাইমে প্রচুর গোল হয়েছে। যে মোহনবাগান সুপার জায়েন্ট যে ক্লাবটা রয়েছে, যারা শিল্ডটা জিতল, তারাও কিন্তু প্রচুর গোল করেছে ইনজুরি টাইমে। তা যেই মুহূর্তে আপনি 90 মিনিটের মাথায় এমন একটা সমীকরণ আনলেন যেখানে আপনার 10 জন খেলছে, সেখানে আপনি 3টে প্লেয়ারকে তুলে নিলেন যারা কিন্তু ডিফেন্সে সাহায্য করছিল। সৌভিককে তুললেন, রাকিবকে তুললেন, আর তার একটু পূর্বে রিচার্ড চেলিসকে তুলে ফেললেন। একটা যে ভারসাম্য ছিল, একটা ব্যালেন্স ছিল, ব্যালেন্সটা পুরো নষ্ট হয়ে গেল। সুতরাং 7 মিনিট যেই
এক্সট্রা টাইম ছিল, সেটা আমরা জানি 7 মিনিট হলে ওটা শেষে গিয়ে 8 মিনিটের কমে গিয়ে দাঁড়ায় না। ওই 8টা মিনিট পুরো নষ্ট হলো, ইস্টবেঙ্গল সদ্ব্যবহার করতে পারলো না। ওই 8 মিনিটে দেখবেন খুব বেশি কিন্তু ইস্টবেঙ্গল গোল করার সুযোগ পায়নি, বরং ওরাই চেপে বসছিল। তার কারণ হচ্ছে এই যে অ্যারেস্ট করা, যে আপনাকে তো অ্যাটাকটাকে অ্যারেস্ট করতে হবে, সেই অ্যারেস্ট করার ব্যাপারটাই তো নষ্ট করে দিল। এখন এটা কেন করেছে এটা একমাত্র কোচ অস্কারই বলতে পারবে, তার মন বলতে পারবে। আমি জানি না, মানে আপনারা হয়তো জানেন অনেকে যে বিভিন্ন ক্রিটিক্যাল পেশায়, সেন্সিটিভ পেশায়, যেমন যারা যোদ্ধা, আর্মিতে, বা যারা ফ্লাইট চালায়, পাইলট, এদের কিন্তু কিছুদিন পর পর একটা সাইকোলজিক্যাল অ্যানালিসিস হয়। তো ইস্টবেঙ্গলের যে কোচ রয়েছে অস্কার, তার একটা দরকার আছে, তার এই মনের একটা বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। এখন আপনি বলতে পারেন এই বিশ্লেষণের কি দরকার? এই জন্যই দরকার যে বিভিন্ন ক্ষেত্রে আমি দেখেছি যে উনি মনের অনেক সিদ্ধান্তে গণ্ডগোল করে ফেলেন। আমি আমার আগের অডিওতে বলেছি মনের ব্যাপারটা আমি চুঙ্গার বিষয়ে একটু বেশি করে বলবো। আমি দেখছি ওই ঘটনাটা ঘটে যাওয়ার পর বেশিরভাগ মানুষই বলছে ইস্টবেঙ্গলের উচিত চুঙ্গাকে ফাইন করা, সাসপেন্ড করা, শোকজ করা, নোটিশ করা। খুব ভালো কথা, কিন্তু শোকজ, নোটিশ এটা দেখে না আমার ওই বিভিন্ন সামাজিক যে ব্যাধি আছে আমাদের সমাজে, এই ভারতের বিভিন্ন অংশে যে মহিলাদের সাথে অন্যায় হয়, মাঝে মধ্যে আমরা দেখি বিভিন্ন রাজ্যে হয়, পশ্চিমবঙ্গেও ঘটেছে একটা বাজে ঘটনা, আর অন্যান্য যেসব রাজ্য আছে সেখানে তো রোজই আকছার ঘটছে এই ধরনের ঘটনা। তো তার জন্য আমরা এটা ওটা অনেক কিছু শাস্তির দাবি করি, কিন্তু আপনি যদি পরিসংখ্যান দেখেন শাস্তি দিয়ে কিন্তু এই ঘটনাটা কমে না। তাহলে জানা দরকার যে চুঙ্গা কেন এরকম করছে। আমি যেটা আমার আগের অডিওতে বললাম যে ম্যাচের প্রথম হলুদ কার্ড খাওয়ার পরম কয়েক মুহূর্তের মধ্যে কিন্তু চুঙ্গা বেশ কিছু ছোট ছোট কাণ্ড করেছিল, যেটা দেখেই আমার মনে হয়েছিল ওর একটা দ্বিতীয় হলুদ কার্ড খাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আমি তৎক্ষণাৎ আমার চ্যাট ফোরামে একটা টুইট করেছিলাম যে চুঙ্গাকে তুলে নেওয়া হোক। কোচ অস্কার কিন্তু সেটা বুঝলেন না, রেখে দিলেন। চুঙ্গা যথারীতি তার কয়েক মিনিট পরেই দ্বিতীয় হলুদ কার্ডটা খেলো। এখন চুঙ্গা কিন্তু গোটা মরশুম জুড়ে এরকম অনেক কাজকর্ম করেছে। এখন কেন করেছে? দেখুন, দুটো কারণে করতে পারে, যে কোনো একটা কারণ বা দুটো কারণেই হতে পারে। প্রথমত হচ্ছে স্কিলের ব্যাপার, যে ফুটবলিং যে স্কিলের ব্যাপার, ফিটনেসের ব্যাপার, মানে শরীরের ব্যাপার, বডি, শরীর ব্যাপারটাও নিয়ে তাহলে একটুখানি তদন্তের দরকার আছে। যে চুঙ্গা সাইড ব্যাকে নামালেও কি টেকনিক্যালি সমস্যায় পড়ছে কিনা। অবশ্যই আমরা জানি ও সমস্যায় পড়ছে, সাইড ব্যাকে ওকে নামালে ওর বেশি করেই অপ্রস্তুত হয়ে পড়ছে টেকনিক্যাল কারণে, এবং তার ফলস্বরূপ অনেক ফাউল করছে। কিন্তু সেন্টার ব্যাক হিসেবেও মাঝে মধ্যে এই কাণ্ডটা করছে। তো শরীরের ব্যাপারটা হলো, একটা হচ্ছে মনের ব্যাপার। আমরা কি জানি মানে ওর মনের ভেতর কি চলছে, মানে ওর ব্যক্তিগত জীবনে কি ঘটছে, বা ব্যক্তিগত জীবন ওর মনের মধ্যে কতটা প্রতিফলন রেখেছে, বা এই মুহূর্তে ওর ডিস্টার্বড মাইন্ড কিনা আমরা তো জানি না। এখন এটা কে জানতে পারে? কোচ জানলেও জানতে পারে, কিন্তু কোচকে তাহলে একটু মনের বিশেষজ্ঞ হতে হয়। তো সেই জন্য যেটা অবিলম্বে দরকার হচ্ছে চুঙ্গার একটা মনের একটা সাইকোলজি, একটা অ্যানালিসিস করা। বিভিন্ন স্পোর্টস সাইকোলজিস্ট পেশাদাররা আছে, তারা এটা করতে পারে। সেটা ভীষণ জানা দরকার যে চুঙ্গার মনের ভেতর কি ঘটছে, কেন এই ঘটনাগুলো ঘটাচ্ছে। টেকনিক্যাল ব্যাপারটা তো কোচ দেখবে, কিন্তু এই মনের ব্যাপারটার জন্য আপনার কিন্তু একটা সাইকোলজিক্যাল অ্যানালিসিস দরকার। এখন আপনি বলতে পারেন যে আগে তো এগুলো দরকার ছিল না ভারতীয় ফুটবলে, এখন কেন দরকার? আমি বলি না, এটা ম্যান্ডেটরি নয়। যদি আপনার কোচ বা আপনার টিমের যে কোনো ব্যক্তি, সে আলভিটো হতে পারে, দেবাশিস মুখার্জি হতে পারে, দেবজিৎ ঘোষ হতে পারে, তারা যদি মনের ব্যাপারটা এক্সপার্ট হয়, তারাও কাজটা করতে পারে। কাজটা করা নিয়ে কথা, কে করছে বড় কথা নয়। সে তো আগেকার দিনে কলকাতা বা আশপাশে যেই বিয়ে বাড়ি হতো বা বিভিন্ন অনুষ্ঠান হতো,
সেখানে তো ক্যাটারারের ব্যবস্থা থাকতো না। যে হোস্ট সেই কোনো উড়ে রাঁধুনিকে দিয়ে রান্না করাতো, নিজেরাই বাজার করতো, আর পাড়ার ছেলেরা কোমরে গামছা বেঁধে পরিবেশন করত। তো তারপর সমাজটা বদলে গেছে বিভিন্ন কারণে, এখন আমরা সেই প্রথা থেকে সরে এসেছি। এখন তাই ক্যাটারিংয়ের যুগ এসছে, পয়সা দাও, ক্যাটারার কোম্পানি লোক জোগাড় করে এসে রান্না করে দেবে, পরিবেশনটা তারাই করে দেবে। তো তেমনই আপনার যদি টিমের মধ্যে কেউ থাকে, আপনি যদি হন এক্সপার্ট বা নিতু যদি হন, কোচ যদি হন, যে মনের ব্যাপারটা বোঝে, সেও একই কাজ করতে পারে। কিন্তু সে যদি না, সেরকম ব্যক্তি যদি না থাকে, সেক্ষেত্রে আপনাদের পেশাদার কাউকে নিয়োগ করতে হবে, যে একজন স্পোর্টসম্যানের মনের অ্যানালিসিস করতে পারে। তো এই মনের ব্যাপারটা কিন্তু এটা বোঝা দরকার আছে। একদিকে যেমন কোচের জন্য দরকার আছে, যে কোচ ভয় পায়, নতুন প্লেয়ারদের আনতে কোচ ভয় পায়। অনেকে বলছে কোচ ইস্টবেঙ্গল পুরো প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর, মানে প্রতিষ্ঠিত মানে হচ্ছে একদম টপে, আইএসএল টপে আসার পর আবার সে সুযোগ দেবে অল্প বয়সীদের। সেটা কোনোদিনই হবে না। আপনি যদি আপনার বেঞ্চটা না তৈরি করেন, আপনি কোনোদিনই করতে পারবেন না। আমি জানি না আপনারা কোনোদিন ঘুড়ি উড়িয়েছেন কি না, এখন তো অনেক কমে গেছে ঘুড়ি ওড়ানো কলকাতায়। তো আপনি যদি একটু বেলা করে ঘুড়ি ওড়ানো শুরু করেন, দেখবেন ততক্ষণে আকাশে অনেক ঘুড়ি উড়ে গেছে, এবং আপনি ঘুড়ি ওড়াতে গেলে আপনার ঘুড়িটা কেটে দিচ্ছে, যারা ইতিমধ্যে ঘুড়িটা আকাশে প্রতিষ্ঠিত করে ফেলেছে। তার মধ্যে কিন্তু আপনাকে ঘুড়িটা ওড়াতে হবে, আপনার নিজের ঘুড়িটা। আপনি যদি বসে থাকেন তো সন্ধে হয়ে যাবে, আপনার ঘুড়ি ওড়ানো আর হবে না। আপনাকে ওর মধ্যেই ম্যানেজ করতে হবে কী করে, ওর নাগালেরই আপনি আপনার ঘুড়িটা আকাশে ওড়াবেন। তো তেমনই এই ম্যাচ 1-1 চলছে, 2-1 চলছে, কি ইস্টবেঙ্গল 1-0 হাঁটছে, কি গোল হয়নি, এই পরিস্থিতির মধ্যে কিন্তু জুনিয়রদেরকে আনতে হবে, এই পরিস্থিতির মধ্যে জুনিয়রদেরকে তৈরি করতে হবে। তো সেই মানসিক দৃঢ়তা কি কোচের আছে, অস্কারের আছে? যদি না থাকে, আবার ভাবার সময় এসছে। এমন কোচের দরকার যে কিন্তু এগুলো ভাবতে পারে। চুঙ্গার ক্ষেত্রে একই কথা বলবো। চুঙ্গাকে এই দোষ দিয়ে সেই দোষ দিয়ে 1 লাখ টাকা ক্ষতি, পুরো জরিমানা করে, কি 2 লাখ করে, কি শোকজ দিয়ে, কি সাসপেন্ড করে মূল সমস্যাটা তো সমাধান হবে না। আপনার একটু মনে একটু আনন্দ হবে, চুঙ্গা আমার সর্বনাশ করেছে, আমাদের সর্বনাশ করেছে, তাই ওকে একটু শাস্তি দিলাম। কিন্তু চুঙ্গার তো কোনো পরিবর্তন ঘটবে না। আর চুঙ্গার পরিবর্তন ঘটানোর দায়িত্ব কিন্তু ইস্টবেঙ্গলের সেই অর্থে হতে পারে না। কিন্তু সেই পরিস্থিতিটা বোঝার আগে একটু অ্যানালিসিস করে দেখতে হবে মনের। আপনারা যেমন শরীরের চেক করেন, তো আগে তো করা হতো না, আগে তো প্লেয়ারদের সই করানোর পর তো তাহলে ফিটনেস চেক করা হতো না। এখন তো করা হয়, চুক্তিতেই থাকে একটা ক্লজ থাকে যে সই করলেও তারপর কিন্তু তাকে ফিটনেসে পাস হতে হবে। তো সেটা তো শারীরিক ফিটনেস। আর মেন্টাল ফিটনেসটা কী হবে, মানসিকভাবে সে ফিট কি না, ফ্লাইট চালানোর জন্য, যুদ্ধে যাওয়ার জন্য, কি খেলার মাঠে ইস্টবেঙ্গলকে রিপ্রেজেন্ট করার জন্য চুঙ্গা কি মানসিকভাবে সুস্থ? কোচ অস্কার কি মানসিকভাবে সুস্থ ইস্টবেঙ্গলকে পরিচালনা করার জন্য? সেগুলোকে রিভিউ করবে। তো এটাই বলার ছিল, যে মনের ব্যাপারটা নিয়ে কিন্তু একটু ভাববার সময় এসছে। সে কোচের ক্ষেত্রে হোক, কি চুঙ্গার ক্ষেত্রে হোক, কি বাকি যে কোনো খেলোয়াড়ের ক্ষেত্রেই হোক। আমি বাকি খেলোয়াড়দের বিষয়ে বেশি যাচ্ছি না। আর একটা বিষয় নিয়ে শেষ করব। এই যে কোচ রিচার্ড চেলিসকে তুললো, কেন না রিচার্ড চেলিস গোল করতে পারছে না। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে মোহনবাগান সুপার জায়েন্টও তো শেষের দিকে বিদেশিদের বদল করেছে, যখন ম্যাচে আটকে গেছে, এবং সেই বদলি বিদেশি এসে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে, গোল করেছে। স্টুয়ার্ট গোল করেছে, দিমিত্রি পেত্রাতস গোল করেছে, ঠিক কথা। কিন্তু ওরা সমমানের বিদেশিকে পরিবর্তন করেছে। এমন নয় যে আপনি রিচার্ড চেলিসের পরিবর্তে একটা বিষ্ণুকে নামিয়ে দিলেন। আপনার হাতে যদি পরিবর্তন অপশন না থাকে, আপনি দুম করে উল্টোপাল্টা পরিবর্তন করতে পারেন না। আপনাকে কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।
90 মিনিট অবধি 1-1 চলছে, আপনার কাছে তখন 7 মিনিট সময় আছে। আপনার বেস্ট প্রবাবিলিটি ম্যাচটা জেতার ছিল যদি রিচার্ড চেরিস মাঠে থাকতো, কেন 3টে বিদেশির একটা মোটামুটি একটা কম্বিনেশন হচ্ছিল, একদম দারুণ কি কম্বিনেশন না, কিন্তু গোল তৈরির সুযোগ হচ্ছিল, গোলের সুযোগ তৈরি হচ্ছিল, মিস হচ্ছিল, চেলিস মিস করছিল, তিনজনের একটা ভারসাম্য ছিল, নিচে ব্যালেন্স করছিল, আপনার সৌভিকরা ব্যালেন্স করছিল। এই মহামূল্যবান যে শেষে 7 মিনিট 8 মিনিট তো নষ্ট হয়ে গেল রিচার্ড চেলিসকে বসিয়ে দেওয়ার জন্য, তার পরিবর্তে বিষ্ণুকে নামানোর জন্য। আর বিষ্ণুকে নামানোর পর আমরা দেখলাম বিষ্ণুকে সারাক্ষণ গাইড করছে, যেহেতু আমি তো ইউটিউবে শুনেছি, যেখানে কমেন্ট্রি ছিল না, তো পুরো পরিষ্কার তো আওয়াজ শোনা যাচ্ছে, বিষ্ণুকে ডান দিক বাঁ দিক সামনে পেছনে সারাক্ষণ ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। তো অস্কার কোনো প্লেয়ারকে নামালো নাকি কোনো ড্রোনকে নামালো, ড্রোনকে নামিয়ে কন্ট্রোল করছে। তেই একটা বিদেশির বদলে আপনি এমন একজনকে নামালেন যাকে সারাক্ষণ হুকুম দিতে হচ্ছে, সামনে যাও পেছনে যাও ডান দিকে যাও বাঁ দিকে যাও। এরকম হুকুম দেওয়া কোনো কলের পুতুল বা ড্রোনকে দিয়ে, কোন ড্রোনাচার্য, এ তো মনে হচ্ছিল ড্রোনের আচার্য, ড্রোন চালানোর শিল্পী মনে হচ্ছিল অস্কারকে। তো ইনি ড্রোনাচার্য কি শেষের 8 মিনিটে ম্যাচটা বার করতে পারতো? খুব সম্ভাবনা কমে গিয়েছিল। যেই মুহূর্তে কোচ অস্কার ওই ধরনের কিছু সিদ্ধান্ত নিয়েছিল যার পেছনে কোনো ফুটবলিং যুক্তি নেই। সকলে ভালো থাকবেন, আর এই মনের ব্যাপারটা নিয়ে কিন্তু একটু ভাববার সময় এসছে।